1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী বলা হলেও সেক্ষেত্রে এই 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর লাগবে। সেই অর্থ কিভাবে সংস্থান করা হবে, সেই অর্থে কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা, যদি কাটা না হয় আগের সোশ্যাল সেফটি নেটস এর আওতাটা বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর সোর্সিং করা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। এবং পরবর্তীতে জ্বালানির যে ইস্যুটা, পরবর্তী বাংলাদেশের আমরা যদি কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, আমরা জ্বালানি স্বনির্ভর হওয়ার রূপরেখাটা আমরা কি আসলেই পাবো কিনা, নাকি আমদানি নির্ভর জ্বালানিটা থাকবে। একটি সংকটকালীন একটা সংকটাপন্ন অর্থনীতি এই সরকার হাতে পেয়েছে, যেই সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া দীর্ঘ 17 বছরের লুটপাটের ভগ্ন একটি অর্থনীতি হাতে পেয়েছে, যেখানে আপনারা জানেন যে খেলাপি ঋণের পরিমাণ 30%-এরও বেশি। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি নির্ভর, $12 বিলিয়ন ডলারেরও বেশি হচ্ছে প্রত্যেক বছর জ্বালানি আমদানি করতে হয়, 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। আপনারা জানেন যে অপব্যবহারমূলক ক্যাপাসিটি চার্জের বোঝা বাংলাদেশের অর্থনীতিকে বহন করতে হয়। এবং বিগত সময়ে আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্সকে ডিস্টর্ট করার মধ্য দিয়ে জনগণকে পরিসংখ্যানগত এক ধরনের স্বস্তির মধ্যে রাখা হয়েছে। মূলত অর্থনীতির যেই চিত্র সেটি জনগণের কাছ থেকে বিভিন্ন সময় হাইড করা হয়েছে, লুকানো হয়েছে। তো ফলত বাংলাদেশের অর্থনীতির স্বরূপটা জনগণের কাছে কখনোই যথাযথভাবে উন্মোচিত হয়নি। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন মুদ্রাস্ফীতি ছিল আমাদের 11.66%। তো এই 11.66% মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে সংকোচনমূলক মুদ্রানীতি তখন প্রচলন করে এবং ডলারের দাম বা বিনিময় মূল্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সহনশীল পর্যায়ে রাখার জন্য আপনারা জানেন তখনকার সময়ে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা হয় এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ চালু করা হয়। একই সাথে আপনারা জানেন ব্যাংকগুলোকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2025 সেটি হচ্ছে অধ্যাদেশ করা হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই অধ্যাদেশটিকে এই সংসদে রিস্টোর করে বিএনপি সরকার। এবং আপনারা জানেন 2025-26 অর্থ বছরের বাজেটে আমরা ওই সময়ের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটটি দিয়েছিল সেই বাজেটে আমরা দেখেছি অবকাঠামোগত উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নকে সেক্ষেত্রে প্রধান নিয়ামক ধরে চেষ্টা করা হয়। কিছুক্ষণ আগেই বললাম এই সরকার যেই অর্থনীতিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এই অর্থনীতিটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। এই অর্থনীতিটা হচ্ছে একটা ক্যাপাসিটি চার্জ নির্ভর একটা অর্থনীতি, যেখানে ব্যাংক ঋণের হচ্ছে খেলাপির পরিমাণ 30%-এর বেশি। এই সার্বিক বাস্তবতায় হচ্ছে এখনের বাজেটটি হচ্ছে উপস্থাপিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মূল টার্গেট হচ্ছে কর্মসংস্থান কেমন হওয়া উচিত, শিক্ষা খাতে বরাদ্দ কেমন হওয়া উচিত, আমাদের ব্যাংক খাতের যেই বিগত দীর্ঘ 17 বছর ধরে সেটি পরিবার কেন্দ্রিক হয়েছে, সেটি লুটপাট করে একটি নির্দিষ্ট শ্রেণীকে উপকার ভোগী করেছে, সেটির থেকে কিভাবে ব্যাংক খাতকে উত্তরণ ঘটিয়ে এটি জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, এটি ব্যবসায় নির্ভর এবং একটি স্বনির্ভর একটি ব্যাংক খাত করা যায়, সেটির একটি রূপরেখা, একটি অর্থনৈতিক পরিকল্পনা। একই সাথে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই অর্থনৈতিক প্রশস্তের একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করে, সেটি থেকে আমরা দেখেছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেটি থেকে পিছু হটে। যার একটি উদাহরণ হচ্ছে আপনারা যদি দেখেন বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যাংকে যেভাবে হচ্ছে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়।
সেজন্য ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি, যেটি ডিসেম্বর 2023-এ 193 বিলিয়ন টাকা থেকে ডিসেম্বর 2025-এ 1914 বিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র 2 বছরে 9.9 গুণ বৃদ্ধি পায়। কর জিডিপি অনুপাত এখনো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম নিম্নতম পর্যায়ে, যেটি হচ্ছে মাত্র 6.7%। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, যেটা 2015 সালে লাস্ট আমরা দেখেছি বেতন কাঠামো হয়, আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনা হয়। এর পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পুনর্বিবেচনা করা হয়নি। 1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী বলা হলেও সেক্ষেত্রে এই 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর লাগবে। সেই অর্থ কিভাবে সংস্থান করা হবে, সেই অর্থে কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা, যদি কাটা না হয় আগের সোশ্যাল সেফটি নেটস এর আওতাটা বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর সোর্সিং করা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। এবং পরবর্তীতে জ্বালানির যে ইস্যুটা, পরবর্তী বাংলাদেশের আমরা যদি কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, আমরা জ্বালানি স্বনির্ভর হওয়ার রূপরেখাটা আমরা কি আসলেই পাবো কিনা, নাকি আমদানি নির্ভর জ্বালানিটা থাকবে। কর্মসংস্থান পরবর্তী বাজেটে কি ধরনের কর্মসংস্থানে কি ধরনের বিনিয়োগ রয়েছে, শিক্ষাতে কি ধরনের বিনিয়োগ রয়েছে, স্বাস্থ্য খাতকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, নাকি আবারও স্বাস্থ্য খাতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আবার স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্টদেরকে বিদেশে যেতেই প্রণোদনা যোগাবে, সেটি একটি বড় প্রশ্ন আমাদের সামনে থেকে যাচ্ছে। এই সার্বিক বিষয়ে আমাদের এনসিপি আমাদের বাজেট প্রস্তাবনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবে। আমাদের এই বাজেট ছায়াবাজির টিম দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি। আমরা ব্যবসায়িক সমিতি, বিভিন্ন ব্যবসায়িক সমিতির সাথে যেভাবে আমাদের কথা হয়েছে, একই সাথে সাথে আমাদের ভোক্তা পর্যায়ে আমাদের কথা হয়েছে, অ্যাসিমির সাথেও যেমন আমরা কথা বলেছি, একই সাথে সাথে বাংলাদেশের যেই বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, আমাদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্টেক হোল্ডার রয়েছে, আমরা তাদের সাথে আলাপ করার চেষ্টা করেছি, সুদীজনদের সাথে আলাপ করার চেষ্টা করেছি, পলিসি মেকার যারা আছে তাদের সাথে আলাপ করার চেষ্টা করেছি। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করে, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, ভোক্তা পর্যায়ের সাথে আলোচনা করে, এবং সার্ভিস প্রোডিউসার এবং সার্ভিস কনজিউমার, আমাদের এই 2 পর্যায়ের সাথে আলোচনা করে একটি কেমন একটি বাজেট হওয়া উচিত, সেই জায়গা থেকে আমাদের ছায়া বাজেটটি এখন আমাদের ছায়া বাজেট টিম থেকে উপস্থাপন করা হবে। এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ছায়া বাজেট টিম সেটির উত্তর আপনাদেরকে দিবে। এবং আমাদের এই টেবিলে দুই পাশে আপনারা দেখবেন স্ক্যান করে আপনারা বাজেটটি আপনারা জানতে পারবেন। এবং আমাদের এনসিপি আমরা যে অঙ্গীকার দিয়েছি, আমরা একটি সমতা ভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করব, যেটি হবে বৈষম্যহীন। একই সাথে সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব এবং দায় ও দরদের ভিত্তিতে, যেখানে শুধুমাত্র আমরা ভোক্তাদের স্বার্থ যেমন আমরা সংরক্ষণ করার আমরা অঙ্গীকার করছি, একই সাথে সাথে যারা উৎপাদক রয়েছে তাদের স্বার্থ আমরা সংরক্ষণ করার একই সাথে সাথে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা যারা ট্যাক্স দেয় তাদেরকে যেভাবে ট্যাক্স দিতে আমরা উৎসাহিত করব, এটি বলে যে ট্যাক্স হচ্ছে রাষ্ট্রের সাথে আপনার একটি কমিটমেন্ট, আপনি রাষ্ট্রের প্রতি কিভাবে আস্থা রাখেন। একই সাথে এই ট্যাক্সের অর্থ দিয়ে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন পরিষেবা উৎপাদিত হয়, যেটি জনগণের, সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেভাবে আমাদের রুলিং হয়, সেটি যেন জনগণ বান্ধব হয়, জনগণের জন্য হয়, সেটিকেও আমরা নজরদারিতে রাখব, যেন এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজেই ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যা ভিত্তিক নয়। নাম সর্বস্ব সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি
সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।